নর্মালি আমি খুব একটা লাউড ভিডিও করি না, চিৎকার করে ভিডিও খুব কম করি। আমি একটু হেসে খুশে একটু কমেডি আকারে ভিডিও করি। কিন্তু কালকের যে ভিডিওটা করেছিলাম রাত্রিবেলা, একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম, এটা সত্যি। কারণ ব্যাপারটা ভীষণ ইরিটেটিং লাগছিল। আর সেই জন্য আমি একটু লাউডলি ভিডিও করেছি। বাট তোমরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছো ব্যাপারটা, সেটা আমার খুব ভালো লেগেছে। দেখো, আমি নর্মালি এক ধরনের ভিডিও করি, সেটা আমি জানি যে তোমাদের যদি ভালো লাগে তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু যারা হাটকে আমি যদি অন্য ধরনের ভিডিও করি, মানে একটু চিৎকার করে বা অন্য কিছু করে, তাহলে তোমাদের কতটা ভালো লাগবে সেই নিয়ে একটুখানি তো সন্দেহ থাকে, কারণ যে যাকে যেভাবে দেখে অভ্যস্ত। তো যাই হোক, করেছি এবং তোমরা সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেই ভিডিওটা নিয়ে আমি ভিডিওটা করেছি সেই ভিডিওটা কিন্তু এখন আর নেই। না, অনেকে বলছে এটা লাইভ। না, লাইভ হলে সেখানে সঙ্গে সঙ্গে কমেন্ট করা যেত, সেটা কিন্তু করা যাচ্ছিল না। ওটা যেরকম ভিডিও করা যায় সেরকম ভিডিও করেছে, যেহেতু 1 ঘন্টার উপর ধরে ওরা ভিডিওটা করেছিল, সেই জন্য অনেকের মনে হচ্ছিল এটা লাইভ। না, ওরা ভিডিওই করেছে, ভিডিও অন করে লাইভের মতো করেই বক্তব্য রেখেছে। ফ্লুয়েন্টলি যে ভিডিও করে সেরকমভাবে ভিডিওটা করেনি। ওরা ওই বসে খেয়ে উঠে শুয়ে মানে এরকম, মানে আস্তে ধীরে করে করছিল, যেরকম লাইভে করে আর কি, ওরকমভাবেই করেছিল। তারপরে সেটাকে ভিডিওর আকারে প্রডিউস করে ছেড়েছিল। এখন কথাটা হচ্ছে যে সেই ভিডিওটা করার পরে, কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার পরে কেন ভিডিওটা প্রাইভেট করতে হলো, বেশিরভাগ লোক নানা রকম বলছে। কিন্তু আমার যেটা ছোটো মাথায় বলে সেটা হচ্ছে, ও ওখানে অনেক পার্সোনাল জিনিসপত্র শেয়ার করেছিল। যেমন ধরো ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট কতগুলো আছে, কোথায় আছে, কোন ব্যাংকে আছে, কতটা ইনকাম, কতটা ওকে লোন দিতে হচ্ছে, কত টাকা লোন ও গোল্ড লোনে শোধ করেছে, তারপরে কত মান্থের ওর ইএমআই চলছে, এই সমস্ত কিছু জিনিস যেগুলো ভীষণই পার্সোনাল। হ্যাঁ, এগুলো কিন্তু এইভাবে শেয়ার করা যায় না, সেগুলো শেয়ার করেছে। তার জন্য হয়তো ভিডিওটা ওকে প্রাইভেট করতে হয়েছে। এটা আমার যেটা মনে হয় যে এরকম তুমি পার্সোনাল জিনিস এরকম সোশ্যাল মিডিয়াতে এইভাবে শেয়ার করতে পারো না, বিশেষ করে ব্যাংকিং ব্যাপারগুলো। তার জন্যই হয়তো ওর কাছে কোনো রকম কিছু হয়েছে। আর না হলে ওর কোনো ওয়েল উইশাররা বলেছে যে এইরকম ভিডিও করার কোনো প্রয়োজন নেই, তাই জন্য ভিডিওটাকে হয়তো ও প্রাইভেট করে দিয়েছে। কিন্তু যাদের দেখার বা যারা দেখার তারা কিন্তু দেখে নিয়েছে, তার মধ্যে আমি তো একজন ছিলামই। তারপর প্রচুর ভিউয়ার্স দেখেছে, যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখেনি তাদেরকে ভিউয়ার্স গিয়ে সমস্ত কিছু বলেছে, তাই সবাই মোটামুটি দেখে ফেলেছে। একটা ভিডিও ছাড়ার পরে সেই ভিডিওটা মোটামুটি বেশ কয়েক লোকজন দেখে নেয় এবং কানে কানে খবর হয়ে যায়, তাই সেই ভিডিওটা প্রাইভেট করলেও তার রেসটা কিন্তু থেকে যায়। তো কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, দেখো ওরা যেটা করতে চাইছেন নর্মালি, সেটা হচ্ছে ওরা একটা মানে শো করছে যে ওদের কাছে টাকা পয়সা নেই। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি আগেও বলেছি, যা ওদের ইনকাম বা যা ওরা দেখাচ্ছে, যেটা ওরা বলতে চাইছে, তাতে মোটামুটি ইনকাম 1 লাখ টাকা এক্সিড করে যাচ্ছে, দুজনকে মিলিয়েই বলছি। তাহলে সেই যদি 1 লাখ টাকা এক্সিড করে যায়, তাহলে কত টাকাও খরচা করছে আর কত টাকাও সেভিংস করছে, সেখান থেকে তো হিসাব পেয়ে যাওয়া যায়, তাই না? তাহলে ওরা যে বারবার একটা জিনিস দেখাচ্ছে যে তোমার উপরে ঘর করবার জন্যে ওদের কারোর থেকে ধার নিতে হয়েছে 80,000 টাকার ঘরে। আচ্ছা, তারপরে সেটা পরের মাসেই শোধ করার পর তারপরে ওদের এইখানে যেতে হবে বলে তাতেও ওদেরকে লোন নিতে হচ্ছে। মানে এই কথাগুলো না অনেকটা অবিশ্বাস্য লাগছে। এখন কথাটা হচ্ছে, ও সেভিংস কত টাকার করে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। ও যদি প্রতি মাসে বেশ লামসাম অ্যামাউন্ট সেভিংস করে এবং সেই সেভিংসটা কোনোভাবেই না তোলার ব্যবস্থা করে, মানে একেবারে ফিক্সড যে যা খাতগুলো আছে সেগুলোতে দিয়ে দেয়, তাহলে আর কিছু বলার নেই, তাই না? ধরো ও মাস গেলে যদি 1 লাখ টাকা ইনকাম করে আর তার মধ্যে যদি 50% টাকা ও সেভিংস অ্যাকাউন্টে চারিদিকে ঢুকিয়ে দেয় এবং সেগুলো ফিক্সড টাইপের হয়, মানে সেভিংস নয়, মানে ফিক্সড টাইপের হয়ে যায়, তাহলে তো ওর কাছে ওই রকমভাবে টাকা থাকবে না। ওর যদি সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা না পড়ে থাকে তাহলে তো মুশকিল, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, এদিকে অনেকে বলছে যে কেন প্লেনে করে যাচ্ছে, যদি ওর টাকারই প্রবলেম থাকে, লোনই করছে, তাহলে কেন প্লেনে যাচ্ছে? প্লেনে গেলে যথেষ্ট এক্সপেন্সিভ এবং সেক্ষেত্রে অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে। সেই টাকাটা কিন্তু হচ্ছে তোমার কি যেন বলে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এইটা অনেকে বলছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমার ছোটো মাথায় যেটা আমি বুঝি সেটা হচ্ছে, টাইম না সব থেকে বেশি ভ্যালুয়েবল।
ঠিক আছে? তো সেই জন্য যখন আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যেতে চাইছি এবং ডাক্তারের অ্যাপার্টমেন্ট সমস্ত নেওয়া আছে, সেই মুহূর্তে আমরা যদি ট্রেনের জন্য অপেক্ষা করি এই মানে বিশেষত এই চেন্নাইয়ের জন্য, তাহলে সেটা বোকামিই হবে। কারণ যেখানে আমরা প্লেনে গেলে 2 ঘন্টায় পৌঁছে যেতে পারি, ঠিক আছে, এদিক সেদিক করে আরও 2-4 ঘন্টা ধরে নাও, 4 ঘন্টা ধরে নাও, 6 ঘন্টায়, সেখানে আমাদের যদি ট্রেনে করে যাই চেন্নাইতে, তাহলে 1.5 দিন আমাদের ট্রেনেই বসে থাকতে হবে এবং সেটা যথেষ্ট ইরিটেটিং, ঠিক আছে? 1.5 দিন ধরে ওই ট্রেনে করে যাওয়া চারটিখানি ব্যাপার নয়। যখন একটা এরকম রুগীর ব্যাপার আছে, যখন তার ট্রিটমেন্টের ব্যাপার আছে এবং যখন সেটা নিয়ে সে স্ট্রেস ফিল করছে, তো সেখানে চেন্নাইয়ের মতো জায়গায় যেতে গেলে আমার মনে হয় প্লেনে যাওয়াটাই শ্রেয়, আসাটা ট্রেনে আসা যেতে পারে। আচ্ছা, এবার গেল এই ব্যাপারটা। এবার আমি আমার সময় যেটা করেছিলাম, আমার প্লেন ফেয়ার নিয়েছিল হচ্ছে তোমার 5,000 টাকা, ঠিক আছে? তো আমি যখন এসছি, মানে ওখান থেকে এসছি, মানে হট করে তো টিকিটটা কেটেছি, যাওয়ার সময় ট্রেনেই গেছিলাম, আসার সময় প্লেনে এসেছিলাম, তো তখন আমার 5,000 টাকা নিয়েছিল হট করে। তাহলে ও যে 6,000 টাকা করে টিকিট বলছে, সেটা কিন্তু খুব একটা মানে ভুল বলছে বলে আমার মনে হয় না। অনেক সময় ওইগুলো ফ্ল্যাকচুয়েটেড করে, তো মানে ট্রেনের ভাড়া, এই প্লেনের ভাড়া অনেক সময় ফ্ল্যাকচুয়েটেড করে। তো সেই ক্ষেত্রে আর সবথেকে বড় কথা টাইমের ব্যাপার। আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে যে যদি আমরা মানে সকালবেলার দিকে প্লেনে উঠি তাহলে একরকম ফেয়ার, সন্ধেবেলা একটা আলাদা, রাত্রিরের দিকে প্লেনগুলোর ফেয়ার আলাদা, তো সব ফেয়ারগুলো আলাদা আলাদা থাকে। এবার কখনো কখনো কোনো অংশে প্লেনের ফেয়ারটা কম দেখায়, তো সেই সময় হয়তো টুক করে কেটে নেওয়া হয়েছে, ওই জন্য 6,000 করে হয়েছে। আর ট্রেনের ভাড়াও নেহাতি কম নয়, ফার্স্ট ক্লাস এসিতে ট্রেনের ভাড়া যথেষ্ট, ঠিক আছে? তো সেই জায়গায় আমার মনে হয় এটা ঠিক ডিসিশান, ঠিক আছে? এবার যেটা বলছে, যেটা আমি শুনলাম, বলছে যে যখন তোদের পয়সার ক্রাইসিস, যখন তোরা ধার করে দেনা করেই যাচ্ছিস, তখন সেই সময় প্লেনে যাওয়ার কি দরকার আছে? ওটা যদি ট্রেনে যেত তাহলে অনেকটা পয়সা বাঁচত। হ্যাঁ, ওর দিক দিয়ে ও হয়তো কথাটা ঠিক বলেছে, আমি বলতে পারবো না, বাট আমি এটা মনে করি যে সময়টা সবথেকে বড় ভাইটাল জিনিস। আর এই মুহূর্তে চিকিৎসা, যেহেতু এটা ঘুরতে বেড়াতে যাচ্ছে না, চিকিৎসার যেহেতু, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি পৌঁছতে পারবে, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে, সেটাই ভালো। এবার বলতে পারো অনেকে যে এতদিন দেরি হলো, এখনও এত হঠকারী। দেখো, এতদিন দেরি হয়েছে না জানাতে দেরি হয়েছে, এখন যখন জেনে গেছে, তখন তো যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি যাওয়াটাই বেটার, তাই না? তো সেই জায়গায় আমার মনে হয় যে ওর একদমই ঠিকঠাক কাজ করেছে। আচ্ছা, গেল এইটা। আর এবার যেটা বলা হচ্ছে যে যার এত পয়সা ইনকাম, তার সেভিংস সে নিজে বলেছে বেশ লামসাম টাকা সে পোস্ট অফিসে রাখে, তাহলে তাকে ধার করতে হচ্ছে কেন? তাকে লোন নিতে হচ্ছে কেন? তাকে যে জিনিসপত্র বন্ধক দেওয়ার কথা বা বিক্রি করার কথা চিন্তা করতে হচ্ছে কেন? এরকম অনেক কিছু ও কেন 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 আসছে। তো প্রথম কথা হচ্ছে যে ওই তো আমি বললাম যে ও যে জমানোগুলো করছে, সেভিংসগুলো, সেগুলো আমার যতদূর মনে হয় যে ওর মেয়ের জন্য করছে, ওর মেয়ের পড়াশোনা, বিয়ে, হ্যানা ত্যানা এসবের জন্য, বা যে জন্যই করছে, সেই টাকাগুলো এমনভাবে ও রাখছে যাতে মানে কোনোভাবেই এখন টাকাগুলো তুলতে পারবে না, যেটা আমার মনে হচ্ছে। যেমন ধরো পিপিএফ অ্যাকাউন্ট, বা ওর মেয়ের কন্যা, কী যেন, কি সুকন্যা ফুকন্যা, এরকম ধরনের যদি কোনো স্কিমেও টাকা রাখে, তাহলে আজ বললে কাল তো তোলা যাবে না। এইবার কথা হচ্ছে ওর যেটা মস্ত বড় ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ও সেভিংস অ্যাকাউন্টে সেই লেভেলের লামসাম টাকা রাখেনি, এটা বলছে। কিন্তু বেশিরভাগ লোকই ওর এই কথাটা বিশ্বাস করছে না, সবাই বুঝতে পেরেছে যে ও ডাহা মিথ্যা কথা বলছে, ও আদতেও টাকা পয়সার ক্রাইসিস নেই, এটা শুধু লোক দেখানো ক্রাইসিস। এবং এর পিছনে অনেকে এটা বলছে যে যেহেতু ওর ওই বড় মার ব্যাপারটা, বড় মার ছেলের ব্যাপারটা হলো, সেখানে ফিনান্সিয়ালি ও সাপোর্ট করেনি বলে অনেকে সেটা নিয়ে কথা বলছে, তার জন্যই ও নাকে কান্না কাঁদছে যে আমার টাকা নেই, ঘর করারও টাকা নেই, আমি ধার করে ঘর করেছি, আবার এই যে যাওয়ার টাকা নেই সেটাও আমি ধার করে করছি, মানে এটা দেখানোর চেষ্টা করছে ও প্রচণ্ড নিডি, ওর টাকা সেই অর্থে নেই, এটা ইচ্ছাকৃত দেখাচ্ছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন উঠছে যে ভাই তুমি ওই যে তোমার বরের ইয়েতে, জন্মদিনে তুমি একটা রূপোর থালা দিয়েছো আর একটা ট্যাপ দিয়েছো, ঠিক আছে? এবার ট্যাপটা ও নিজের পয়সায় কিনবে বলেছিল, আর রূপোর থালাটা হচ্ছে তোমার
মানে ম্যান্ডি নিজের থেকে দিয়েছিল, সেটা কিন্তু স্যান্ডির পছন্দ হয়নি। ওর ট্যাবের ইচ্ছা ছিল বলে সেই ট্যাবটা ও নিজের পয়সায় কিনবে বলেছিল, বাট সেটাও ম্যান্ডি দিয়ে দিয়েছে। তাহলে এবার একটা জন্মদিনে দুটো গিফটের কোনো প্রয়োজন নেই, তাই থালাটা বিক্রি করে ভেবেছিল। এবার কথা হচ্ছে যে তোমার হাজার গন্ডা জিনিস আছে, সোনার জিনিস, তাহলে যেটা স্পেসিফিক্যালি স্যান্ডিকে দেওয়া হয়েছিল সেটাই কেন বিক্রির ব্যাপারটা এলো, এটাও অনেকের প্রশ্ন আসছে। হ্যাঁ, তাহলে এটা আর কি ইমোশনাল একটুখানি অন্যরকম কিছু, তার জন্য এটা দেখাচ্ছে যে যেটা গিফট দিয়েছিল স্যান্ডিকে সেটাই বিক্রি করতে হচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় যে স্যান্ডিকে রূপোর থালা দেওয়ার মতো ফ্যামিলি বা ক্লাস আমাদের নেই। মানে আমাদের নেই মানে হচ্ছে আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি সেখানে বাচ্চাকে জন্মদিনে একটা রূপোর থালা, গ্লাস বা টি বা অন্নপ্রাশনে দেয়া এসব শখ আহ্লাদ করা যেতে পারে, কিন্তু হাজব্যান্ডের জন্মদিনে একটা রূপোর থালা দিয়ে দিলাম, এইটা ঠিক মানে বোধগম্য হলো না। কেনই বা দিল, আর কেনই বা সেই থালাটা নিয়ে ছোটাছুটি করলো, সেটাকেই বিক্রি করবে বলে জানা নেই। তো যাই হোক, কালকেরই তোমাদেরকে বলেছি ও যে বিক্রির ব্যাপারটা বলছে বা যেখান দিয়ে করেছে সেখানে 50% দেবে বলেছে, মানে এ তো কোনো ঠিকঠাক জায়গা থেকে জিনিসপত্র করে না, তার ওর এইসব জিনিসগুলো করা সস্তার বস্তা জিনিস করে এবং তারপরে দেখা যায় সেটা অর্ধেক দাম পায়। ও অনেক সোনা গয়নাও করেছে এমন জায়গা থেকে, আমার যেটা মনে হয়েছে যে পরবর্তীকালে ভেঙে করতে গেলে ওর অনেক টাকা ফালতু ওয়েস্টেজ হবে। তো যাই হোক, এটা একটা ব্যাপার ছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, এতদিনে কিন্তু অনেকেই বুঝতে পেরেছে যে স্যান্ডি যতটা সহজ সরল দেখতে ততটা নয়, অ্যাকচুয়ালি ও ছোপা রুস্তাম, ও ছুপা রুস্তম। আচ্ছা, অনেকে বলছে যে স্যান্ডি ওখানে বসে থ্রেড দিচ্ছিল তুই তামারি করে কাউকে না কাউকে, এবং সেই জন্য ওই থ্রেড দিচ্ছিল বলে ব্যাপারটাকে আবার ও প্রাইভেট করেছে বা ডিলিট করেছে। আমি জানি না সেটা করে ওর জন্য হয়েছে কিনা, আমার যেটা মনে হয় যে না, পার্সোনাল জিনিসপত্র লিক করেছিল বলে সেই জন্য ওকে করতে হয়েছে। তবে তোমরা এটা ভেবো না যে এই যে ম্যান্ডি বলছিল আমি চাইছি না ও করুক এরকম একটা ভিডিও, আমি বারবার বারণ করছিলাম, এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, এই যে বলছে না, এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। কারণ ম্যান্ডি বলেছে বলেই স্যান্ডি বসেছে, এবং ওদের দুজনের মিলিত প্রয়াস এটাই যে ওদেরকে নিয়ে তুঙ্গে কন্ট্রোভার্সি হোক, পুরো কন্ট্রোভার্সি জোনটাতে যেন শুধু ওরাই থাকে। কারণ মারুকে সাইড করার একটা ব্যাপার আছে, কারণ মারুর যে এখন লাইফস্টাইল চলছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 20K নিচে ওর ভিউজ নেমে গেছে, এবং মারুর প্রেগনেন্সি ব্যাপারটা নিয়ে কেউ অতটা তৎপরও নয়, মানে এইটাকে কন্টেন্ট সেরকম একটা করছেও না লোকে। তাই মারুকে পুরো টোটালি মানে কন্ট্রোভার্সি জোন থেকে পুরো হাওয়া করে দেওয়ার জন্য মেন ওরা টার্গেট করেছে। আর যেহেতু এখন আমাদের কাছে অনেক কন্টেন্ট ছিল, যেমন টিনু খোকা তো দিচ্ছিল, তার সঙ্গে আমাদের সুস্মিতা দিচ্ছিল, তো এইসব প্রচুর কন্টেন্ট ছিল। তো সেই জন্য হচ্ছে তোমার ওরা ইচ্ছাকৃত প্ল্যান ওয়াইজ হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ঠিক করলো যে না, চারিদিকে আমাদেরকেই ছেয়ে যেতে হবে, তাই আমরাই যাতে কন্টেন্টের মধ্যে থাকি সারাক্ষণ, তাই ইচ্ছে করে ওরা দুজনে মিলে বসে কন্টেন্টটা ছড়িয়ে দিল। তারপরে যেহেতু ওই জিনিসটাকে মানে বললাম পাবলিকালি ওইসব জিনিস বলা যায় না, তারপরে সেটাকে আবার ওরা প্রাইভেট করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে, কিন্তু কন্ট্রোভার্সিটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, একটা কথা সু বলছে যেটা আমার খুব অবাক লাগলো, আমার মনে হলো সু মনে হয় হয়তো ব্যাপারটা জানেই না, বা ওদের মধ্যে কি কথোপকথন হয় বা কি হয় আমি জানি না, যেখানে সু বলছে ভীষণ নর্মাল একটা জিনিস তোর হয়েছে, সুগার থাইরয়েড প্রেশার এখন ঘরে ঘরে তোর নর্মাল হয়েছে, সেই নিয়ে এত টেনশন করার কিছু নেই, এত স্ট্রেস নেওয়ার কিছু নেই, ব্যায়াম করলে একটু ভালো মন্দ খাবার খেলে শরীরের যত্ন নিলে ঠিকমতো ওষুধ খেলে সেরে যাবে। তো আমি জানি না মানে সু কোন জায়গা থেকে এই কথাটা বলছে। সু হয়তো ভিডিওটা ভালো করে দেখেনি, প্রথম কথা স্যান্ডির, দ্বিতীয় কথা হচ্ছে যে 13 মিনিটের বক্তব্য রেখেছিল স্যান্ডি, সেই ভিডিওটা হয়তো ভালো করে দেখেনি, বা ম্যান্ডির থেকে কিছু জানেও নি। কারণ হ্যাঁ, এটা ঠিক যে স্যান্ডি একটু বেশি টেনশন করে বা বেশি স্ট্রেস নেয়, এটা সত্যি কথা, কিন্তু আসল ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়িয়েছে, এবং সেটা কিন্তু যথেষ্ট টেনশানেরই ব্যাপার। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের স্যান্ডির যেটা হয়েছে প্যানক্রিয়াসের মাথা শুকনো হয়ে গেছে। ঠিক আছে, এইবার সেইটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়, কারণ ওর থেকে উৎসেচক রস বেরোয় যেটা দিয়ে হজম হয় খাবার দাবার, এবং প্যানক্রিয়াস নষ্ট হয়ে গেলে ইনসুলিন
ব্যাপারটা আর তৈরি করতে পারবে না, এবং সেটা যদি না তৈরি করতে পারে তাহলে সুগার চচ্চর করে বাড়তে থাকবে। মানে খুব রিলেটেড ব্যাপার, মানে এই প্যানক্রিয়াসের সঙ্গে সুগারের ব্যাপারটা খুব রিলেটেড, যেটা বুঝলাম আর কি। তো সেই জায়গায় মানে ওর যে সমস্যাটা সেটা হচ্ছে প্যানক্রিয়াস। আর প্যানক্রিয়াসের সমস্যা কিন্তু খুব টিপিক্যাল একটা জিনিস, কেন প্যানক্রিয়াসটা কিন্তু লিভারের নিচটায় থাকে, তো তো খুব মুশকিলের একটা ব্যাপার। এবং সবথেকে বড় কথা, ওর বোন ওই একই জিনিসে ভুগে ওর বোনের তো মানে অনেকটা মানে বাজে অবস্থা হয়ে গিয়েছিল, এবং ওর চেহারার মধ্যে তার এফেক্টও পড়েছে, দেখেছো। ওর প্রচুর হাই সুগার, এটাও শুনেছি। আর ওর বাবার নাকি 20 থেকে 22 বার, হ্যাঁ, ডাক্তার খানা হসপিটাল ঘুরতে হয়েছে, মানে 20 থেকে 22 বার হসপিটালাইজড হয়েছে ওই ভদ্রলোক। এবং লাস্টে প্যানক্রিয়াসের ওই মাথাটা কেটে বাদ দিতে হয়েছে, মানে অর্ধেক মাথাটা কেটে বাদ দিতে হয়েছে। মানে যথেষ্ট টেরিফিক ব্যাপার, কিন্তু প্যানক্রিয়াসের অর্ধেকটা বাদ দিতে হয়েছে, 20-22 বার একটা ভদ্রলোককে হসপিটালাইজড হতে হয়েছে। এবং ওর বোনকেও দেখা যাচ্ছে বেশ অসুস্থ, এবং ভেলোর মেলোর মানে এই অ্যাপেলো ফ্যাপেলোতে যেতে হচ্ছে, এবং প্রচুর মানে স্ট্রিক্টভাবে চলতে হচ্ছে, প্রতিদিন ইনসুলিন নিতে হচ্ছে। তাহলে সেই জায়গায় স্যান্ডি চিন্তা করবে না, যেহেতু এটা অনেকটা জেনেটিক্যালি, কারণ স্যান্ডিকে এটা বলেছে ডাক্তার, ও তো স্যান্ডি তো ওই জন্যও সন্দেহ করেছে যে আমার বাবা এবং আমার বোনের যেহেতু আছে সেহেতু, তো তার জন্যই তো এত টেস্ট ফেস্ট করেছে। তো সেইখানে সেটা সিরিয়াসই ব্যাপার। কী করে বলছে যে এটা সিরিয়াস নয়, ঘরে ঘরে হয়, ঘরে ঘরে থাইরয়েড, সুগার, প্রেশার আজকালকার দিনে সবার হয়, ঠিক আছে। এবার তোমরা ভালো করে জানো যে সুগার তো আর ওইরকমভাবে কোনো রোগ নয়, সুগার অ্যাকচুয়ালি সমস্ত রোগের জোর, মানে সুগার থেকে সব ধরনের রোগের সমস্যা হয়, চোখের সমস্যা, তোমার হচ্ছে হার্টের সমস্যা, লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, মানে সমস্ত জিনিস আর কি অ্যাকচুয়ালি অকেজো করে দিয়ে সুগার বেশি যদি কন্ট্রোল না করো। তাহলে সেই জায়গায় সুগার তো ওইরকমভাবে রোগ নয়, সুগার ঘরে ঘরে আছে, কিন্তু সেটাকে মেনটেন করতেও হয়, তার ওষুধ খেতে হয়, তার হচ্ছে তোমার ব্যায়াম করতে হয়, ভালো লাইফস্টাইল লিড করতে হয়, হেলদি লাইফস্টাইল লিড করতে হয়, এগুলো সব ঠিক আছে। কিন্তু ওর তো অলরেডি সুগার থেকে প্যানক্রিয়াসে অ্যাটাক হয়ে গেছে, তো এটা বুঝতে হবে। তো প্যানক্রিয়াসের রোগটা যথেষ্ট মানে ভুলভাল রোগ, তার জন্য সঙ্গে সঙ্গেই সেটা ট্রিটমেন্ট করতে হয়। তাহলে এটা নিয়ে কেন স্ট্রেস করছে, কেন টেনশন করছে, কেন একটা এত ওরিড হচ্ছে, এই কথাটা যে কী করে বললো আমি বুঝে পেলাম না। তার কারণ হচ্ছে ওর যে রোগটা হয়েছে সেটা ওরিড করার মতোই, যেহেতু তার ফ্যামিলিতে রয়েছে, আরোই চিন্তার বিষয়, ঠিক আছে। একদিনে কিন্তু এরকম ব্যাপার নয়। এইবার অনেকে বলছে যে সুগারটা কি করে আমাদের স্যান্ডির হলো। স্যান্ডির সুগারটা হলো এই আমাদের এবং ওর বউ দুজনে মিলে টেনশান দিয়েছে বলে সুগার হয়েছে। সুগার তো অনেক ধরনের হয়, তো কিছু সুগারের মেন কারণ থাকে, ফ্যামিলিতে যদি সুগার থাকে তাহলে খুব চান্সেস যে তোমার সুগার হবে, সরি, মানে এটা জেনেটিক্যালি তো ব্যাপারটা, তাই খুব চান্সেস থাকে, সবার যে হয় তা নয়, কিন্তু চান্সেস বেশি থাকে। এরপর যদি হেলদি লাইফস্টাইল নিড না করে, মানে যখন ঘুমোনো, রাত্রিবেলা জাগা, যখন তখন ঘুমোনো, তারপরে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট বেশি খাওয়া, তারপর হচ্ছে আরও সব কিছু যেগুলো না খাওয়া উচিত সেগুলো খাওয়া, এগুলোতে কি হচ্ছে খুব তাড়াতাড়ি, যেহেতু আনহেলদি লাইফস্টাইল লিড করে, খুব তাড়াতাড়ি সুগারটা আক্রমণ করে। তাহলে ফ্যামিলিতে রয়েছে, প্লাস হচ্ছে ও আনহেলদি লাইফস্টাইল লিড করতে, এই দুটো তো ছিলই। এইবার সত্যি কথা বলতে যখন ম্যান্ডি সেই সময়টা ছিল না, সেই সময় তো প্রচণ্ডভাবে স্যান্ডি ভুলভাল লাইফস্টাইল লিড করেছে, এবং টেনশানও নিয়েছে, সোজা কথা টেনশানও নিয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তো সেখান থেকে আরও বেশি ব্যাপারটা হয়েছে। তো ম্যান্ডির একটা কারণ আছে, মানে ম্যান্ডির কারণে স্যান্ডির এই সুগারটা তাড়াতাড়ি ধরেছে, এটা সত্যি। কারণ ওই সময় ওই স্ট্রেসটা ও নিতে পারেনি, যেহেতু জেনেটিক্যালি ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে মানে জিনে থাকলে এটা স্বাভাবিক। আর ওই সময় ও আনহেলদি লাইফস্টাইল লিড করেছে, তারপর প্রচুর টেনশন করেছে, এই টেনশন করেছে যে আমার কি হবে, আমি তো ম্যান্ডি ছাড়া অন্ধকার, তো এই একটা ব্যাপার ছিল। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওরা জানো শুনেছো একটা সময় ওরা টেনশনের ওষুধ খেত, ডাক্তার দেখাতো, সাইকোলজিস্ট দেখাতো, মানে ওদের একটা জীবনে একটা বড় ঝড় উঠেছিল। তারপরে স্যান্ডি যেহেতু খুব বেশি রিয়্যাক্ট করে, তো স্যান্ডি কিন্তু শুয়ের কথাতে প্রচণ্ড বেশি এফেক্টিভ
মানে এফেক্ট হয়েছিল ওর জীবনে, এটা সত্যি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সেটা কিন্তু স্যান্ডি বারবার বলেছে যে একটা সময় এই শুয়ের ভিডিও দেখে দেখে ও কিন্তু একেবারে সেই মানে ওর সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছিল, কারণ ও এত টেনশন নিতে পারে না। আর এটা প্রমাণ হলো কালকের যে ভিডিওটা ও করলো, সেখানে কিন্তু খুব বেশি ওভার কিছু না তো মানে মানে দীপ্তিদি বলেছে না তো মানে অন্য মানে অর্পিতাদি বলেছে, আমি তো দেখিনি যে সেরকম কিছু বলেছে। বাট ও যেভাবে তেড়ে ফুড়ে এলো তাতে মনে হলো যে ও ব্যাপারগুলো নিতেই পারে না। তাহলে শু যখন ভিডিওগুলো করেছিল সেই লেভেলের করেছিল, তো সেগুলোও কিন্তু স্যান্ডি নিতে পারেনি। তাহলে ফ্যামিলিগত একটা যে মানে রোগটার ছিল, মানে ও সেটাকে হয়তো বহন করছিল জিনের মধ্যে। তারপরে ওর আনহেলদি লাইফস্টাইল, তারপর বইয়ের সঙ্গে এই ঝামেলাতে একটা স্ট্রেস, তারপরে হচ্ছে আবার যখন মানে ম্যান্ডির সঙ্গে ঘর করতে শুরু করলো তখন আবার পুরনো কিছু কাসন্দি ঘেটে ঘেটে আনছিল শু, সেইগুলো থেকে একটা স্ট্রেস। এতে কী হচ্ছে, ওর পারদটা চচ্চর করে বেড়েছে। মানে সুগারের তুমি খাওয়া দাওয়া কন্ট্রোল করা, হেনা তেনা যাই করো, তুমি যদি টেনশন কন্ট্রোল না করো তাহলে কিন্তু সুগার কমবে না। সুগারের মেন ফান্ডাই হচ্ছে টেনশন। তুমি যদি বিন্দাস থাকো তোমার কিন্তু সুগার ওইভাবে তোমাকে আষ্টে পিষ্টে বাঁধতে পারবে না, যতই তোমার সুগার থাকুক। কিন্তু যদি তুমি টেনশন করো, তুমি ভাবছো যে আমি তো কোনো কিছু খাচ্ছি না, আমি তো যথেষ্ট মেনটেন করছি, ব্যায়াম করছি, সমস্ত ওষুধ খাচ্ছি, তাও আমার কেন বাড়ছে? কারণ তোমার টেনশন, তোমার স্ট্রেস। তো স্ট্রেসে সুগার বাড়ে, আর সেটা তো স্যান্ডির এদের দ্বারা বেড়েছে, এটা একদম সত্যি কথা। তো আজকের ডেটে সেটাকে যদি কেউ খুব লাইটলি নেয় যে কি এমন হয়েছে, সবার ঘরে ঘরে হয়, আরে ঘরে ঘরে হয়, কিন্তু সুগার থেকে নানা রকম রোগ হয়। তো সেই জায়গায় ওর প্যানক্রিয়াসে অ্যাটাক হয়েছে, তো সেটা যথেষ্ট টেনশনের বিষয়, এমনি এমনি টেনশন করছে না। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে শুয়ের দাবি যে যদি তুমি টাকা পয়সাই না থাকে তাহলে তুমি এত এক্সপেন্স করছো কেন? আরে টাকা পয়সা থাকে না মানে ওর ইনিশিয়ালিও দেখাচ্ছে ওর টাকা পয়সা নেই, ইনিশিয়ালি মানে এই মুহূর্তে নেই। কিন্তু ও যদি ৮০,০০০ টাকার ঘরের জন্য দেনা করে, মানে নিজের কিছু কি ছিল আর কিছু দেনা করেছে এবং পরের মাসে সেটা শোধ করে, তার মানে ওর ইনকামটা সেই জায়গায় আছে। তো ও জানে এই লোনটা আমি কদিনে শোধ করে দিতে পারবো, এবং ও তো বলছে যে ১,০৫,০০০ টাকা নেবে আর ১,২০,০০০ টাকা দিতে হবে। ঠিক আছে, ১২ মাসে ১,২০,০০০ টাকা দিতে হবে, এবং সবথেকে বড় কথা তাতে ওর কিছু আসবে যাবে না। ও বলছে ও জাগবে, মানে ১৫,০০০ টাকা জাগবে। তার মানে কি? তার মানে প্রতি মাসে ১০,০০০ টাকা করে দেওয়াটা ওর কাছে কোনো বড় ব্যাপার নয়, তার জন্যই ও লোনটা করছে। তার মানে নিজের সমস্ত জিনিস অক্ষত রেখে, ঠিক আছে, গয়নাগাটি, অ্যাসেট, হ্যানা ত্যানা অমুক তমুক, এবং তোমার পোস্ট অফিসের টাকা অক্ষত রেখে ও এইটা লোন করে এমনভাবে লোনটা নিল যাতে ও এসে কাজ করে করে শোধ করতে পারে, কাজ করে করে শোধ করতে পারে, এবং সেই কাজটা যাতে মানে ওর ভিউজটা সেই লেভেলের হয়, তাই সেই লেভেলের কন্ট্রোভার্সিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে, যাতে মানে পুরো খরচের 50% এই ব্লগিংয়ের মাধ্যমে চলে আসে। এবং তোমরা এটা খুব ভালো করেই জানো, ও যখন যাবে ওখানে তো সেই সব জিনিসগুলো ব্লগিং করবে যাতে সেগুলো কিউরিসিটি বশত লোক দেখে এবং তার থেকে ভিউজ হয়। তো পুরো ব্যাপারটাই ও ভালো করে ক্যালকুলেশন করে সাজিয়ে নিয়েছে যে আমার ১০,০০০ টাকা যায় যাক, কিন্তু আমি সেইভাবে আর্ন করে টাকাটা নিয়ে এসে সেই টাকা শোধ করবো। তাহলে গায়ে লাগবে না আমার, না তো আমার সেভিংস থেকে না তো অন্য কোনো জায়গা থেকে আমার সেই টাকাটা গেল। তো সেই জন্য ওটা বলেছে। আর যারা বলছো না যে ওর এত সেভিংস আছে তত সেভিংস আছে, অথচ সেইগুলো তাহলে এখন নেই, আরে ওই সেভিংসগুলো ও একেবারে করে নিয়েছে পার্মানেন্ট সেভিংস। বুঝতে পেরেছো? যে যেই সেভিংসের জন্য ওকে আলাদা করে তোমার করতে হবে না, মানে কি বলবো, সেগুলোকে ভাঙতে হবে না বা কিছু করতে হবে না, এটা দূর দূরান্তের কথা চিন্তা ভাবনা করে সেই সেভিংস করে রেখেছে। বাদ বাকি এই যে রেগুলার যে সেভিংস সেইটা ওর কাছে নেই। তো সেটা যে ও আর্ন করে আর সেই খরচ করে, আর্ন করে আর খরচ করে। তো ও জানে যে পরের মাসেই সেই টাকাটা ও সামলে নিতে পারবে, কারণ ওদের যা হিসাব দেখা যাচ্ছে তাতে বেশ ভালো অ্যামাউন্টই ওরা প্রতি মাসে তুলতে পারে। তো আবার যদি মানে পরের মাসে ব্লগিংগুলো থেকে যদি একটা বেশ লামসাম অ্যামাউন্ট চলে আসে তাহলে তো আর কোনো কথা নেই, সোনায় সোহাগা হয়ে যাবে, এটাই ওরা চাইছে, আর কিচ্ছু না। তো যাই হোক, শু ভালো করে ভিডিও দেখে না, আবার প্রমাণ হলো, এবং ভিডিও দেখলেও ও আসল জিনিসটাই ফোকাস করতে পারলো না, এটাও প্রমাণ হলো। খুব ক্যাজুয়ালি বললো যে তোর কি এমন হয়েছে, কিন্তু ওর রোগটা ক্যাজুয়াল নয়, এই রোগটা ক্যাজুয়াল। হ্যাঁ, সুগার, প্রেশার, থাইরয়েড এখন লোকের কাছে জলভাত হয়েছে, কিন্তু ওর তো সেটা হয়নি, তাহলে এই প্যানক্রিয়াসের ব্যাপারটা শু দেখেইনি।
এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে যেটা জন্মদিনে যে রূপোর থালার ব্যাপারটা এসেছে, এই রূপোর থালার ব্যাপারটা অ্যাকচুয়ালি ইচ্ছা করে নিয়ে এসছে, মানে এটাও একটা ইমোশনাল সুড়সুড়ি যে ভাই আমি যেইটা দিয়েছিলাম জন্মদিনে সেইটাই আমাকে বেচে বেচে এখানে ওখান থেকে টাকা জোগাড় করতে হচ্ছে। কিন্তু আদতে কতটা সেটা সত্যি সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কারণ প্রচুর মিথ্যা কথা বলে এই স্যান্ডি ম্যান্ডি, এরা প্রচুর মিথ্যা কথা বলে ব্লগিংয়ের জন্যে, এবং ব্লগিং থেকে ইনকাম করার জন্য যতখানি নিচে নামতে হয়, যেরকম বেশি কন্ট্রোভার্সি দিতে হয় সেটা ওরা দেবে। আর একটা জিনিস, কালকের মালুর ব্যাপারে এমন মুখ সিটকালো মানে স্যান্ডি, মানে কিছু বলার নেই। ঠিক আছে, ওখানেও বলেছে যে আমাকে তন্দাদি বলেছিল ওদের বাড়ি পাঠাস না, ঠিক আছে, তারপরেও আমি ওদের বাড়ি পাঠিয়েছি। তো যাই হোক, বলছে আবার এদিকে বলছে যে আমার ওয়াইফেরও দোষ ছিল, এক হাতে তো তালি বাজে না, ওয়াইফের তো দোষ ছিল, ওর তো দোষ আছে। তাহলে দেখো, যখন ঘর তুমি নিয়ে চলছো, যখন ঘর তুমি শাসন করতে পারো নি, তাই পরকে বড় বড় করে ভজর ভজর করে বলার কিছু নেই। আলটিমেটলি মেন কালপ্রিট তো তোমার বউ, তো তুমি বাইরের কোনো লোককে তো সেইভাবে দোষারোপ করতে পারবে না, করাটা ঠিকও নয়। ঠিক আছে, তো যাই হোক, এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে, আর কিছু বলার নেই। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টাটা।